রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী 20 আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করবেন সংসদ সদস্যরা। দুপুরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এক ব্রিফিংয়ে একথা জানান। সেদিন বেলা 2টায় সংসদ অধিবেশন কক্ষে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবেন সংসদ সদস্যরা। 13 আগস্ট সকাল 10টা থেকে 4টা পর্যন্ত সিএসএর রুমে মনোনয়ন জমা দিতে পারবেন আগ্রহীরা। মনোনয়ন যাচাই বাছাই চলবে 16 আগস্ট পর্যন্ত, আর প্রার্থীরা প্রত্যাহার করে নিতে পারবেন 18 আগস্ট। এর আগে গত 24 জুলাই পদত্যাগ করেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করার বিধান রয়েছে। মনোনয়নপত্র দাখিলের সময় তারিখ হচ্ছে 13ই আগস্ট সকাল 10টা থেকে 4টা পর্যন্ত। প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনকর্তার অফিস কক্ষে সাবমিশন হবে। মনোনয়নপত্র পরীক্ষার তারিখ হচ্ছে 16ই আগস্ট 2026 রোববার সকাল 10টা থেকে যতক্ষণ লাগে, সেটাও এখানে আমাদের ইসি ভবনে। মনোনয়নপত্র পরীক্ষা বা যাচাই যেটাই বলো। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে 18ই আগস্ট মঙ্গলবার বিকাল 4টা পর্যন্ত সময়। আর ভোট গ্রহণের তারিখ ও সময় হচ্ছে 20 আগস্ট বৃহস্পতিবার অপরাহ্ন 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে। এটা হচ্ছে শিডিউল। আমরা ভোটার তালিকা পেয়েছি। ভোটার তালিকা এবং শিডিউলটা আমরা রেডি করে আপনাদের শিডিউলটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আমরা এখন বাকিটুকু আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে প্রসিডিওর আছে সেটুকু আমরা সম্পন্ন। টানা সংকটের পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ায় পরিস্থিতির উন্নতি হচ্ছে। বুধবার রাত থেকে গ্যাসের চাপ বাড়ায় সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ লাইনের ভোগান্তি অনেকটা কমেছে। সিএনজি স্টেশনের কর্মচারীরা জানান, বুধবার মধ্যরাত থেকে যানবাহনগুলোতে পর্যাপ্ত গ্যাস সরবরাহ করা যাচ্ছে। তবে ফেনীর পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। বুধবার রাত থেকে সরবরাহ ও চাপ বাড়ায় চট্টগ্রামের সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ লাইন কমেছে। গ্যাস নিতে আসা গাড়ি চালকেরা জানান, এখন মাত্র 5 থেকে 10 মিনিট অপেক্ষা করেই গ্যাস সংগ্রহ করা যাচ্ছে। সিএনজি স্টেশনের কর্মচারীরা জানান, বুধবার রাত থেকে যানবাহনগুলোতে পর্যাপ্ত গ্যাস সরবরাহ করা যাচ্ছে। লাইনে দাঁড়াতে হয় নাই, এখন নিয়ে ফেলছে আলহামদুলিল্লাহ। এখন হয়তো স্বাভাবিকভাবে হয়েছে। ভোর 4টার দিকে একদম ফ্রি হয়ে গেছে, গাড়ি আর ছিল না। প্রবলেম দেখে আসে নাই গত কয়েকদিন, তেলেই চালাইছি। আজকে লাইন কম দেখে আসলাম। তো গতকাল 7 ঘন্টা দাঁড়িয়ে পাইছি, আজকে 7-8 মিনিট দাঁড়িয়ে পাইছি। ঢাকার ধামরায়ে বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার 7টি সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ স্বাভাবিক দেখা গেছে। কোনো প্রকার ভোগান্তি ছাড়াই গ্যাস নিতে পেরে খুশি চালক ও পাম্প কর্তৃপক্ষ। খুব ভালো লাগতেছে, পাম্প ফাঁকা পাই পাওয়া যায়। আজকে দেখা যাচ্ছে যে গাড়ির চাপও নাই, গাড়িও কম, বাট প্রেশার মোটামুটি ভালো। তবে ফেনীতে গ্যাস সংকট এখনো স্বাভাবিক হয়নি। অধিকাংশ আবাসিক এলাকায় গ্যাসের চাপ এখনো কম। রান্নাবান্না সহ দৈনন্দিন কাজে ভোগান্তিতে পড়েছেন মানুষ। গ্যাস না থাকায় জেলার বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশন কার্যত বন্ধ। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না চালকরা। 4-5 দিন পর্যন্ত আমরা এই সিএনজি গাড়ি নিয়ে আমরা অনেক কষ্ট করতেছি। সরকারে গ্যাসটা বন্ধ করে দিয়েছে, আমরা গরিবের পেটে লাথি মারতেছি। আমাদের গাড়ির লোন আছে, আমরা কিভাবে দেবো? আমরা গাড়ি না চালাইলে আমরা কি খাবো? আমাদের বাড়ি অনেক কষ্ট হইতেছে। সমস্ত ড্রাইভাররা আসি আমাদেরকে জ্বালাতন করতেছে, কখন দিবে, কিন্তু আমরা তো এটার কোনো আপডেট নেই, আমরা কোনো নিউজও পাইতেছি না। নারায়ণগঞ্জের স্বস্তিতে আছেন সিএনজি অটোরিকশা সহ বিভিন্ন যানবাহন চালকরা। বৃহস্পতিবার ভোর থেকে রূপগঞ্জের 5টি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের চাপ স্বাভাবিক হওয়ায় বাড়তি চাপ লক্ষ্য করা যায়নি। 100-120-130 এরকম পাওয়া যায় গ্যাস আর কি। এর রাত 11টা বাজে গ্যাস লইছি, 2 পাম্পতে 230 গ্যাস লইছি। সবাই মনে হয় যেন একটা আতঙ্কের মধ্যে ছিলাম, কিন্তু ওনার আতঙ্ক নাই। যদি গ্যাস সঠিকভাবে পাওয়া যায় তাহলে আমগো মনে খুব আনন্দ পাবো। এখন যদি গ্যাস ঠিক মতো আমরা পাই, আমাদেরও সুবিধা এবং যাত্রী অসুবিধা। ইনলেটার চলছে 60-65, বর্তমানে একটু ভালো। আগের তুলনায় 1 সপ্তাহ পর থেকে এখন বর্তমান খুবই ভালো। আল ইমরান, 71। চট্টগ্রামের গ্যাস সংকটের সার্বিক পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী।
প্রণবেশ, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গ্যাস সংকট দূর হওয়ার যে তথ্য দিয়েছিলেন তার অগ্রগতি কতটুকু দেখছেন, বিস্তারিত জানাবেন। মৌটুসী, আজকে সকাল থেকেই মহেশখালীর যে ভাসমান টার্মিনাল রয়েছে সেটি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ হচ্ছে 230 মিলিয়ন ঘনফুট। এটি আমাদেরকে নিশ্চিত করেছেন আরপিজিসিএল এর উপমহাব্যবস্থাপক নাসির উদ্দিন। তার সাথে দুপুরে কথা হয়েছে, তিনি যেটা বলেছেন যে মহেশখালীর যে অ্যাক্সিলারেট এনার্জি তাদের যে দুটি বয়লার সমস্যা বা যান্ত্রিক ত্রুটি হয়েছিল অগ্নিকাণ্ডের কারণে, তার মধ্যে একটি এরই মধ্যেই দেশি বিদেশি প্রকৌশলীরা মিলে ঠিক করেছেন এবং এটি থেকে 230 মিলিয়ন ঘনফুট গ্যাস এখন জাতীয় গ্রিডে সংযুক্ত হচ্ছে। এর কারণে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামে ভোর রাত থেকেই এটার পরিস্থিতি পাল্টে গেছে অনেকটাই। আগে যেখানে 100 গ্যাসের চাপ থাকতো না, সেখানে এখন 200 বা তারও অধিক গ্যাসের চাপ মিলছে এবং ফিলিং স্টেশনগুলোতে এখন সারিটাও দেখা যাচ্ছে না, খুব সহজেই তারা গ্যাস দিতে পারছেন। এবং গ্যাস নেওয়ার পর তারা বলছেন যে আগে 2-3বারও ঢুকাতে হতো এবং একবার ঢুকালে তারা আসলে বেশিক্ষণ চালাতে পারতেন না। এখন সেই পরিস্থিতি পাল্টে গেছে অনেকটাই। এবং আমাদেরকে এই কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা যেটা জানিয়েছেন, তারা সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছেন। পাশাপাশি আরেকটি বয়লার যেটি অ্যাক্সিলারেট এনার্জির, সেটিও ঠিক করার কাজ চলছে এবং সেটি ঠিক হলে পূর্ণমাত্রায় গ্যাস সরবরাহ চলবে। এখন জাতীয় গ্রিডে মোট 800 মিলিয়ন ঘনফুট সংযুক্ত হচ্ছে, যেখানে দৈনিক এখান থেকে মহেশখালী থেকে 1000 থেকে 1050 মিলিয়ন ঘনফুট যুক্ত হতো। অর্থাৎ এখনো পর্যন্ত ঘাটতি প্রায় 200 মিলিয়ন ঘনফুটের মতো এবং আরেকটি বয়লার ঠিক হলে এই সমস্যা থাকবে না। আমি এখানে যারা গ্যাস নিচ্ছেন তাদের কাছ থেকে জানতে চাইবো আজকে ফিলিং স্টেশনগুলোর অবস্থা কেমন। আপনারা সিএনজি অটো রিকশায় গ্যাস যে পাচ্ছেন সেটার চাপ কেমন, আপনাদের দুর্ভোগ কতটা কমলো? হ্যাঁ, আমরা এখন মনে করেন গ্যাস আলহামদুলিল্লাহ অনেক ভালো পাচ্ছি। যেমন কালকে রাত্র আমরা অনেক দূর লাইন ধরে দাঁড়িয়েছিলাম, কিন্তু এখন মনে করেন পাম্পে আইসে গ্যাস পাচ্ছি। তারপরে আগে আমরা 100 পেশারও পাইতাম না, আর এখন 200 পাই, 200-র উপরে পাই। তো শুনছিলেন আমি একজন সিএনজি চালক, সিএনজি অটোরিকশা চালক, তিনিও বলছিলেন এখানকার পরিস্থিতি অনেক উন্নত হয়েছে, জাতীয় গ্রিডে প্রবাহ, গ্যাসের প্রবাহ সেটি বেড়েছে। সামনেও যে ঘাটতিটুকু রয়েছে প্রায় 200 মিলিয়ন ঘনফুটের মতো, সেটিও কেটে যাবে সেই প্রত্যাশা করছে সকল গ্রাহক, চট্টগ্রাম থেকে শুরু করে সারা দেশের। তো এটি ছিল চট্টগ্রামে গ্যাসের সরবরাহ পরিস্থিতি যে উন্নতি হয়েছে সেটির সর্বশেষ তথ্য। ধন্যবাদ প্রণবেশ আপনাকে। দর্শক, চট্টগ্রামের পরিস্থিতি জানাচ্ছিলেন গ্যাস সরবরাহের প্রণবেশ চক্রবর্তী। আমরা একটু ধামরাইয়ের গ্যাস সরবরাহের পরিস্থিতি জানবো। এবার যুক্ত হব সহকর্মী রাসেল হোসেনের সঙ্গে। রাসেল, আপনি তো এর আগে সংবাদ সংযোগে জানিয়েছিলেন যে গ্যাসের যে চলমান সংকটের পরিস্থিতি ছিল সেটা এখন অনেকটাই উন্নতির দিকে, এবং আপনি বলেছিলেন যে ফিলিং স্টেশনগুলোতে ভিড়ও কম ছিল। এখন বর্তমান চিত্রটা কি দেখছেন জানাবেন। ধন্যবাদ মৌটুসী। আমি এই মুহূর্তে রয়েছে পৌর শহরের যে আরেকটি পাম্প রয়েছে KNQতে। আমি যদি দেখাই দেখবেন এই পাম্পটিতেও কিন্তু সেই যে গত 2 দিন আগেও যে চিত্রটা ছিল দীর্ঘ সারি, সেটা কিন্তু নাই। এখন আমরা দেখেছি গাড়ি লাইন থাকলেও গাড়ি আসার সাথে সাথে কিন্তু তারা গ্যাস সরবরাহ পাচ্ছে এবং পর্যাপ্ত যে চাপ সেটা কিন্তু রয়েছে। আমরা দেখেছি 200 থেকে 180 পর্যন্ত কিন্তু সেই প্রেসারটি উঠেছে। আর আমরা এখন যে জটলাটি দেখতে পাচ্ছি, যেহেতু গ্যাস সরবরাহ করবে 6টা পর্যন্ত, যে কারণেই যাদের একটু প্রয়োজন রয়েছে তারা কিন্তু লাইনে দাঁড়িয়েছে। আমি যদি একটু কথা বলি পাম্প কর্তৃপক্ষের সাথে, আপনাদের এইখানে গ্যাস সরবরাহ করতেছেন, এটা স্বাভাবিক কবে থেকে হয়েছে কি মনে হয়? হ্যাঁ, যেমনটি বলছিলেন, কালকে ভোর থেকেই গ্যাসের চাপ অনেকটা বেড়েছে। তো এটার মেন রিজন হচ্ছে আমরা যতটুকু জেনেছি যে অ্যাক্সিলারেটর এনার্জির যে টার্মিনাল যেটা ক্ষয়ক্ষতি ছিল সেটা সারানো হয়েছে এবং যার প্রেক্ষিতে মেন গ্রিডে আপনার গ্যাসের সংযোগ করা হয়েছে, যে কারণে আমাদের এখানে চাপ বেড়েছে। বাট এইটা আমরা রোববার সোমবার নাগাদ আরও ভালো মতো বুঝতে পারবো, কারণ আমাদের আশেপাশে অনেকগুলো বড় ফ্যাক্টরি বন্ধ আছে। কালকে গভর্নমেন্ট হলিডে গেছে, ছুটির একটা আমেজ আছে। এটা রোববার সোমবার থেকে আমরা অ্যাকচুয়ালি ঘটনাটা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি চাপটা আমরা কতটুকুন পাচ্ছি। তো
ধন্যবাদ। মৌটুসী, শুনছিলেন যে বলছেন যে শিল্প কারখানা বন্ধ থাকায় কিন্তু তারা গ্যাসের যে চাপ সেটা স্বাভাবিকভাবে পাচ্ছে। এখন রবিবার পর্যন্ত যখন শিল্প কারখানা খুলবে তখন চাপটা কেমন থাকে তখন দেখার বিষয়। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটা হলো গ্যাস সরবরাহ করতে কিন্তু তারা বিদ্যুৎ গেলে কিন্তু করতে পারছে না, কারণ জেনারেটর চালাতে গেলে যে পর্যাপ্ত চাপের প্রয়োজন হয় জেনারেটর, সেটা কিন্তু সেই পরিমাণ গ্যাস কিন্তু পাচ্ছে না, যে কারণে বিদ্যুৎ চলে গেলে কিন্তু তাদের পাম্পটি বন্ধ রাখতে হচ্ছে। আমি চালকদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলছেন যে গত 2-3 দিন যাবৎ তারা যে পরিমাণ গ্যাস সরবরাহ পাচ্ছেন তাতে তাদের ভোগান্তি অনেকটাই কমেছে। তারা স্বস্তিও প্রকাশ করেছেন। তারা বলছেন যে বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি যদি থাকে তাহলেও তাদের যে গাড়ি চালানো তারা ঠিক মতো চালাতে পারবে না, তার সংসার চালাতেও তেমন সমস্যা হবে না। আর আরেকটা বিষয় জানাই, সেটা হলো তিতাস কর্তৃপক্ষ বলছেন যে দ্রুত সময়ের মধ্যেই যদি জাতীয় গ্রিডে পর্যাপ্ত চাপ আসে তাহলে এখানে। ধন্যবাদ রাসেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ধামরাই থেকে গ্যাস সরবরাহের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রাসেল হোসেন। সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে 11 দলীয় ঐক্য। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গ্যাস সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বিদ্যুৎ বিল বাড়ানোর প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেওয়া হয়। কর্মসূচি শেষে আলাদা আলাদাভাবে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপিও দেওয়া হয়। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। রংপুরে সকাল 10:30টায় নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করে 11 দলীয় ঐক্যের নেতাকর্মীরা। জনদুর্ভোগ কমাতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন তারা। এটা 11 দলীয় ঐক্যের চাওয়া নয়, এটা সারা বাংলাদেশের জনগণের চাওয়া। আমরা মাননীয় জেলা প্রশাসককে আজকে স্মারকলিপি প্রদান করেছি। ভবিষ্যতে আমরা সরকার পতনের আন্দোলনের ডাক দিতে বাধ্য হব। খুলনায় দুপুরে নগরীর শহীদ হাদিস পার্কে বিক্ষোভ সমাবেশ হয়। এ সময় বক্তারা বলেন, প্রতিদিন দরকারি জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বেড়ে যাওয়ায় দেশের মানুষ চরম দুর্ভোগে পড়েছে। জয়পুরহাটেও গ্যাস বিদ্যুৎ সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয় 11 দলীয় ঐক্য। জনদুর্ভোগ এড়াতে চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের কাছে স্মারকলিপি তুলে দেন জামায়াতে ইসলাম, এনসিপি, এলডিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার বাইরে, বাজার নিয়ন্ত্রণ নাই, সিন্ডিকেটের মাধ্যমে বাজারকে অস্থিতিশীল করা হচ্ছে, জনগণ দুর্ভোগের শিকার। হবিগঞ্জেও এসব দাবি নিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় 11 দলীয় ঐক্য। তারা বলেন, শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে এবং সিএনজি সংকটের কারণে পরিবহন ব্যবস্থাও বিপর্যস্ত। আজকের এই কর্মসূচি যদি পালন না হয়, পরবর্তীতে 11 দলের পক্ষ থেকে যে সমস্ত কর্মসূচি আসবে আমরা সকল কর্মসূচি সেটা সফলভাবে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সিরাজগঞ্জেও গ্যাস ও বিদ্যুতের অযৌক্তিক মূল্য বৃদ্ধি, বিদ্যুতের ভুতুরে বিল প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় 11 দলীয় ঐক্য। নূর তাজমিন নীর, 71। চলতি অর্থ বছরে স্থানীয় সরকারের 5 স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে, জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দুপুরে সিলেটের পাড়াইচকে সিসিকের বর্জ্য ব্যবস্থাপনার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, স্থানীয় সরকার, অর্থ বিভাগ, নির্বাচন কমিশন যৌথভাবে স্থানীয় সরকারের কোন নির্বাচন প্রথমে হবে তা নির্ধারণ করবে। প্রতিমন্ত্রী আরো বলেন, পলাতক শেখ হাসিনার দেশে আসার কোনো সুযোগ নেই, দেশে এলেই তাকে গ্রেফতার করা হবে। পরিদর্শনের সময় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট 3 আসনের সংসদ সদস্য এম.এ. মালেক ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 5.5 থেকে 6,000 কোটি টাকা লাগবে এই টোটাল নির্বাচনগুলো মাঠ থেকে উঠিয়ে নিয়ে আসবার জন্য। নির্বাচন কমিশন তারা বাজেট দিয়েছে এবং চলতি বাজেট যেটা অনুমোদন হয়েছে পার্লামেন্টে, এই বাজেটেও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা করবার জন্য বরাদ্দ রাখা আছে। নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। আগামী রবিবার চট্টগ্রামের ফটিকছড়ি যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফর ঘিরে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। সরকারি কর্মকর্তারা বলছেন, প্রধানমন্ত্রীর এই সফর বন্যা কবলিত মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এস.এম. মোর্শেদ মুন্নার তথ্য ছবিতে প্রতিবেদন।
আগামী 9 আগস্ট চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের অংশ হিসেবে ফটিকছড়িতে আসার কথা রয়েছে তার। ফটিকছড়িতে হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ সহ উপজেলার আরও কয়েকটি এলাকা পরিদর্শনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তারেক রহমানের আগমন উপলক্ষে পোলাগাজী দিঘির পাড় এলাকায় অস্থায়ী হেলিপ্যাড নির্মাণ সহ চলছে নানান প্রস্তুতিমূলক কর্মকাণ্ড। সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে আসছেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। আমরা আমাদের উপজেলাগুলোতে যে সমস্ত জায়গায় যেতে পারেন বা উপজেলাগুলোর সার্বিক অবস্থা সম্পর্কে আমরা বের হয়েছি, সেগুলো সেই অবস্থা কেমন আছে সেই অবস্থা জানতে। এদিকে ফটিকছড়ির বিএনপির নেতাকর্মী ছাড়াও এলাকার মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। আমরা নেতা কর্মী যারা আছি শুধু তারা নয়, সর্বস্তরের জনসাধারণ মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য আমরা উদ্গ্রীব হয়ে আছি। আমাদের এমপি মহোদয় কথা দিয়েছিলেন প্রধানমন্ত্রীকে ফটিকছড়িতে নিয়ে আসবেন, ইনশাল্লাহ আমাদের আশা পূর্ণ করেছেন। সফরের প্রস্তুতি দেখতে এসে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জানান, বন্যা কবলিত মানুষের জন্য প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম অঞ্চল আসলে ভয়াবহ বন্যা কবলিত হয়েছিল, ফলে এখানে যে ক্ষয়ক্ষতি মানুষের মধ্যে যে আসলে একটা হতাশা ভাব রয়েছে, আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীর আগমন মানুষের মনে একটু আশার সঞ্চার করবে। ফটিকছড়িতে প্রধানমন্ত্রীকে বরণ করতে সব ধরনের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত হয়েছে বলে জানান ফটিকছড়ি সংসদ সদস্য। আমরা আশাবাদী 9 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী ইনশাল্লাহ ফটিকছড়িতে আসবেন। আমরা চট্টগ্রাম 2 নির্বাচনী এলাকাকে একটি সমৃদ্ধশালী ফটিকছড়ি করার জন্য যে সুযোগ এসেছে, ইনশাল্লাহ আমরা 100% কাজে লাগাবো। এই সফরে তারেক রহমান বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ ছাড়াও বন্যায় গৃহহারা পরিবারকে নতুন ঘর হস্তান্তর করবেন। আল ইমরান, 71। কক্সবাজারের উখিয়ায় সীমান্তের কাছে স্থলমাইন বিস্ফোরণে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। সকাল 10টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, আহত ব্যক্তি এই মুহূর্তে কোথায় চিকিৎসাধীন রয়েছেন, তার অবস্থা সর্বশেষ কি তা জানতে পেরেছেন জানাবেন। এছাড়া স্থলমাইনের বিষয়ে পুলিশ ও প্রশাসনের লোকজন কি কিছু বলেছে কিনা, বলে থাকলে কি সেটিও জানতে চাই। মৌটুসী তাকে গুরুতর অবস্থায়, তার নাম হচ্ছে বদিউল আলম, সুনামিয়ার ছেলে, সেই জুমের ছড়া এলাকার বাসিন্দা বালুখালী। তাকে গুরুতর আহত হওয়ার পরে তার পুরা একটা ডান পা হাঁটু থেকে নিচ দিকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তাকে চট্টগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে তাকে MSF হাসপাতালে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছিল এবং তাকে চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। এখন সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে, তার চিকিৎসা চলছে, তার অবস্থা খুব বেশি ভালো নয়। এবং যেটা ঘটনা ঘটেছে সেটা আপনি অনেকটা বলেছেন, সেটা হচ্ছে আজকে সকাল 9:30টার দিকে তারা 3 জন, 2 জন রোহিঙ্গা সহ বদিউল আলম মাছ ধরতে গিয়েছিল। নাফ নদী যেখানে শেষ হয়েছে সেই জায়গায় বালুখালী এলাকায়, সেখানে মাছ ধরতে যেয়ে সেখানে আপনি জানেন যে মিয়ানমারের অনেক মাইল ওখানে পুঁতে রাখা হয়েছে এবং অনেক মানুষ সেখানে আহত হয় প্রতিনিয়ত যখন সীমান্তে পারাপার করে বা সীমান্তের কাছাকাছি যায়। এই একইভাবে আজকে বদিউল আলমও সেখানে মাছ ধরছিল, হঠাৎ করে পা ফেলতে সীমান্তের কাছে সে সঙ্গে সঙ্গে তার একটা পা বিচ্ছিন্ন হয়ে যায়, ডান পাটা, এবং তার সাথে যারা 2 জন গিয়েছিল রোহিঙ্গা, তারা তাকে ফেলে রেখে সীমান্তের পাড়ে ফেলে রেখে তারা পালিয়ে যায় এবং স্থানীয়রা খবর নিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে এবং হাসপাতালে নিয়ে এসে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং চট্টগ্রামে তাকে 11টার সময় চট্টগ্রামের মেডিকেল কলেজ হাসপাতালে উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এখন তার চিকিৎসা চলছে। আর পুলিশ যেটা বলছে, তারা খবরটা পেয়েছেন এবং তারা এর বিস্তারিত তথ্যটা আসলে বিজিবির পক্ষ থেকে যেমন দিতে পারেনি, পুলিশের পক্ষ থেকে কিভাবে সেখানে সে গিয়েছিল, কি কারণে গিয়েছিল, সে বিষয়টি সবিস্তারিত তারা জানতে পারে, মানে বলতে পারেনি। আর শুধু স্থানীয় লোকজন যেটা বলছেন, তারা মূলত মাছ ধরতে গিয়েছিলেন গতকালকে এবং আজকে তারা সকালের দিকে এই দুর্ঘটনার শিকার হন মূলত। মৌটুসী, ধন্যবাদ মিন্টু আপনাকে। দর্শক, উখিয়া থেকে যুক্ত ছিলেন কামরুল ইসলাম মিন্টু। সিলেটের বহুল আলোচিত শিশু ফাহিমা ধর্ষণ চেষ্টা ও হত্যা মামলার রায়ে প্রধান আসামি জাকির হোসেনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায়ে খালাস দেওয়া হয়েছে অভিযুক্ত অপর 2 আসামি জয়নাল ও কালামকে। মামলার কার্যক্রম শুরুর 1 মাসের মধ্যে এই রায় দিলেন সিলেটের শিশু সহিংসতা প্রতিরোধ আদালতের বিচারক আবু ওবায়দা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, এবছর 7ই মে সিলেট সদর উপজেলার সোনাতলা এলাকায় প্রতিবেশী চাচা জাকির হোসেন 4 বছরের শিশু ফাহিমাকে নিজের ঘরে আটকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ফাহিমা অজ্ঞান হয়ে গেলে ধরা পড়ার ভয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে জাকির। 2 দিন পর বাদাঘাট এলাকার একটি ডোবা থেকে উদ্ধার হয় মরদেহ। এ নিয়ে জালালাবাদ থানায় হত্যা মামলা করা হলে পুলিশ জাকিরকে গ্রেফতার করে। জাকির আদালতে অপরাধ স্বীকার করার পর সে ও তার 2 ভাইয়ের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। গত 1 জুলাই মামলা বিচার শুরু হয়। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে, মাত্র 3 মাসের মধ্যে এই রায় কার্যকর হয়েছে। আমরা এই রায়ে আদালত তার 2 ভাই জয়নাল আবেদিন মোহাম্মদ আবুল কালামের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণিত না হওয়ায় এই 2 জনকে আদালত অব্যাহতি দিয়েছেন, খালাস দিয়েছেন এবং জাকির হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন এবং তাকে রশিদে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। আদালত বলছেন যে 2 জন সাক্ষী নাম বলেছে, তাদের সংশ্লিষ্টতা প্রত্যক্ষ কোনো সাক্ষী নাই, যার কারণে তাদেরকে খালাস দেওয়া হয়েছে। আমরা এই রায়ের উপরে সংক্ষুব্ধ, আমরা উচ্চ আদালতে আপিলে যাব। ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ে অপরিকল্পিত লেনের কারণে দুর্ঘটনা বাড়ছে। এই লেনে গত 1 বছরে 79টি দুর্ঘটনায় 5 জন মারা গেছে, আহত হয়েছে শতাধিক মানুষ। এলাকার লোকজন জানান, যানজট এড়াতে সড়কের 2 পাশে ডিভাইডার দিয়ে এই লেন তৈরি করা হয়েছিল। রাসেল হোসেনের তথ্য, ছবিতে প্রতিবেদন। ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের নয়ারহাট থেকে কচমত পর্যন্ত প্রায় 1 কিলোমিটার সড়কে নির্মাণ করা হয়েছে অপরিকল্পিত বিশেষ লেন। 2 পাশ থেকে ডিভাইডার দিলেও মাঝখানে কোনো ডিভাইডার রাখা হয়নি। এতে অহরহই ঘটছে দুর্ঘটনা। সড়ক ব্যবহারকারীরা বলছেন, এই সরাসরি লেনে মধ্যবর্তী কোনো ডিভাইডার এবং কোনো বাস স্টেশন নেই। এতে সরাসরি লেন দিয়েই দ্রুত গতিতে চলছে উভয়মুখী যানবাহন। ওভারটেকিং করতে গিয়ে প্রায়ই সংঘর্ষ হচ্ছে। আমরা যখন দেখা গেছে ওই মাঝখানে লেনতে ঢুকি, তখন আমাদের মনে হয় যে আমরা একটা মরণ ফাঁদের ভেতরে ঢুকছি মোটর সাইকেলওয়ালা। কারণ বড় গাড়িরা এমন চাপ দেয় যে আমাদের ডাইনে যেতে পারবো না, বামে যেতে পারবো না। রাস্তাটা হচ্ছে অপরিকল্পিত হবে আর কি তৈরি করা, যে কারণে দেখা যাচ্ছে যে মেইন লাইনের ভিতরেই একই সাথে 2 যাওয়া এবং আসা, এটা একটা বড় সমস্যা। কোনো ড্রাইভার যদি রানিংয়ে আসে, তাহলে একটা গাড়ি ওভারটেক করতে গেলে দুর্ঘটনা ঘটে। মাঝখানে দিলে আইল্যান্ড দেবো, আইল্যান্ডটা মাঝখানে আইল্যান্ড দিলে সব ঠিক হবো। এদিকে মানিকগঞ্জ সড়ক বিভাগ বলছে, ঢাকা আরিচা মহাসড়কের সাভারের নবীনগর থেকে মানিকগঞ্জের পাটুরিয়া পর্যন্ত 4 লেন সড়ক নির্মাণের পরিকল্পনা চলছে। নবীনগর থেকে শুরু করে পাটুরিয়া পর্যন্ত সড়কটা প্রপার স্টাডি করার মাধ্যমে এখানে 4 লেনে উন্নতিকরণের পরবর্তী কার্যক্রম আমাদের প্রধান প্রকৌশলী স্যারের দপ্তরের নির্দেশনায় আমরা শুরু করতে পারবো অতি সত্বর। দুর্ঘটনা ও যানজট এড়াতে ঢাকা আরিচা মহাসড়কে এক্সপ্রেস ওয়ে নির্মাণের দাবি ধামরাইবাসী সহ দক্ষিণ পশ্চিম অঞ্চলের 21 জেলার বাসিন্দা ও যানবাহন চালকদের। পিন্টু হাজং, 71। লক্ষ্মীপুরের চরাঞ্চলের মানুষের জরুরি চিকিৎসা সেবায় বরাদ্দ ওয়াটার অ্যাম্বুলেন্স কোনো কাজেই আসেনি। এলাকাবাসীর অভিযোগ, একদিনের জন্য এই অ্যাম্বুলেন্স রোগী বহন করা হয়নি। প্রথমে রাজনৈতিক কাজে ব্যবহার হলেও সমালোচনার মুখে এটি সরিয়ে একটি খালে ফেলে রাখা হয়, এরপর আর ব্যবহার হয়নি। আতোয়ার রহমান মনিরের তথ্য, ছবিতে প্রতিবেদন। ওয়াটার অ্যাম্বুলেন্সটি লক্ষ্মীপুরের উপকূলীয় চর আব্দুল্লাহ ও আশেপাশের চরের মানুষের জরুরি চিকিৎসা সেবা নিশ্চিতে আনা হয়েছিল। চালকের বেতন, রক্ষণাবেক্ষণ, মেরামত ও পরিচালন ব্যয় মিলিয়ে এটি ছিল প্রায় 1/2 কোটি টাকার প্রকল্প। অথচ 3 বছর ধরে এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, অব্যবস্থাপনা ও তদারকির অভাবে এই প্রকল্পের কোনো ফল পাননি চরাঞ্চলের মানুষ। 3 বছর ধরে এটি খালে পড়ে থেকে এখন এটি লোহার স্তূপে পরিণত হয়েছে। বসে রয়েছে, কোনো রোগীরও খবর নাই আর চালুও না, আমরা এমনি বসে এটার কিছু পাইতেছি না। আমরা গ্রাম পুলিশ 5 জন এখানে ডিউটি করতেছি, আঙ্গো কোনো খাওয়া নাই, দাওয়া নাই, এটা কোথায়ও জানা, এটা অনেক কষ্ট করতেছি। লোকজন বলছেন, অ্যাম্বুলেন্সটি চালু থাকলে গরিব মানুষের অনেক উপকার হতো। উপকূলবাসীর দাবি, ওয়াটার অ্যাম্বুলেন্সের পরিবর্তে এই নৌ রুটে নিয়মিত সি ট্রাক বা নির্ভরযোগ্য নৌযান চালু করা হলে সাধারণ মানুষ বেশি উপকৃত হতো। এই জিনিসটা সরকার দিচ্ছে উপকারের জন্য, যদি মানুষ চরে লোক না আসে, যদি ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যদি একবার টিম নিয়ে যায়, ওষুধ নিয়ে যায়, তাহলে অনেক উপকার হয় দেশের মানুষের।
কিন্তু জিনিসটা যেন পরিপরি নষ্ট হয়ে যাইতেছে। সরকারের কাছে আকুল আবেদন এবং আমাদের এবিএম আশাউদ্দিন নিজাম হুইফের কাছে আবেদন, আমাদের এখানে জরুরি ভিত্তিতে যেন একটা সিটাক দেওয়ার জন্য। এ ব্যাপারে এলাকার সংসদ সদস্য বলছেন, কার স্বার্থে প্রকল্পে অবহেলা ও অনিয়ম তা চিহ্নিত করতে হবে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে। তো জেলা প্রশাসক মহোদয়ের আন্ডারে এটা আমি মনে করি উনি একজন সৎ মানুষ, যতটুকু আমার নলেজে আছে এটা একটা তদন্ত করে অতি দ্রুত যারা এখানে দোষী তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া। মানুষের জীবন বাঁচানোর উদ্দেশ্যে আনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি এখন নিজেই উদ্ধার পাওয়ার অপেক্ষায় আছে। আল ইমরান, ৭১। ঠাকুরগাঁও জেলা ভূমি রেজিস্ট্রার কার্যালয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেছেন গ্রাহকরা। তারা জানান, সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা না দিলে কোনো সেবাই পাওয়া যাচ্ছে না। বিশেষ করে নকল উত্তোলন ও রেকর্ড সংক্রান্ত কাজে হয়রানি হতে হচ্ছে সবচেয়ে বেশি। তানভীর হাসান তানুর তথ্য, ছবিতে প্রতিবেদন। সম্প্রতি ৭১ টেলিভিশনের গোপন ক্যামেরায় উঠে এসেছে ঠাকুরগাঁও জেলা রেজিস্ট্রার অফিসের ঘুষ নেওয়ার চিত্র। ছবিতে দেখা যায় রেজিস্ট্রার কার্যালয়ের রেকর্ড কিপার আঞ্জুমান আরার টেবিলে সেবা প্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। এমনকি অফিস চলাকালীন খাবার খাওয়ার সময়ও থেমে নেই এই লেনদেন। টাকা ছাড়া তো সাব রেজিস্ট্রার অফিসারে কোনো অফিসার কথাই শুনে না। সাধারণ মানুষ যেভাবে হয়রানি হয়, একটা নকলের জন্য ৫,০০০, ১০,০০০, আমার কাছেও একটা নকলের জন্য ১০,০০০ টাকা নিচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগ, রেজিস্ট্রার কার্যালয়ে অতিরিক্ত টাকা নেওয়ার ঘটনা দীর্ঘদিনের। সরকারি ফি পরিশোধের পরও অতিরিক্ত টাকা না দিলে দিনের পর দিন ঘুরতে হয়। অনেকে বাধ্য হয়েই বাড়তি টাকা দিয়ে দ্রুত কাজ করিয়ে নিচ্ছেন। তাদের দাবি, প্রকাশ্যে এমন ঘটনা ঘটলেও কোনো ব্যবস্থা নেয় না প্রশাসন। সামান্য একটা জমির দলিল বাইর করতে গিয়ে ৩00-৪০০ টাকার দরকার, সেখানে ৮-৯ হাজার টাকা দিলেও হচ্ছে না। আমরা কার কাছে দাঁড়াবো? একটা জাবেদার দলিল কমপক্ষে ১৫ দিন ঘুরতে হয় এবং অতিরিক্ত টাকা দিতে হয়। এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেলার রেজিস্ট্রার বলেন, সরকারি নির্ধারিত ফির বাইরে কেউ অতিরিক্ত টাকা নিলে এবং এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। যে একটা অভিযোগ তো আসতেই পারে, আসে আমরা সেটা সলভ করার চেষ্টা করি, সবসময় এটা সলভ করে দেই। এবং যদি কেউ অতিরিক্ত টাকা নেয় তার বিরুদ্ধে লিখিত অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। রেজিস্ট্রার কার্যালয়ে ঘুষ লেনদেনের অভিযোগ এবং গোপন ক্যামেরায় ধারণ করা দৃশ্য নিয়ে স্থানীয়ভাবে চলছে আলোচনা সমালোচনা। ঘুষ ও অনিয়মের এই চিত্র বদলে দিতে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগী সহ জেলাবাসীর। মনিরা কাজুরি, ৭১। সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুর মধ্যে একজনের বয়স 4 মাস, অপরজনের 7 মাস। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে সিলেট বিভাগে হাম উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 120 জনে। মৃতদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক ছাড়া বাকি সবাই শিশু। এদের মধ্যে সিলেট জেলার 43 জন, সুনামগঞ্জের 51 জন, মৌলভীবাজারে 13 জন এবং হবিগঞ্জে 13 জন রয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে 304 জন। মুন্সিগঞ্জে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। চলতি বছর আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে 800-র বেশি রোগী। বেড না পেয়ে বহু রোগী থাকছে মেঝে বা বারান্দায়। অন্য রোগীর স্বজনদের অভিযোগ, সাধারণ রোগীদের সাথেই ডেঙ্গু রোগীর চিকিৎসা করায় সংক্রমণের ঝুঁকি বাড়ছে। জসিমউদ্দিন দেওয়ানের তথ্য, ছবিতে প্রতিবেদন। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চলতি বছরের প্রথম 6 মাসে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে 375 জন। আর শুধু জুলাই মাসে সেই সংখ্যা দাঁড়িয়েছে 495 জন। এই পরিসংখ্যানে স্পষ্ট হয়ে ওঠে জেলায় ডেঙ্গু পরিস্থিতি কতটা ভয়াবহ। দিন দিন রোগীর চাপ বাড়ছে হাসপাতালটিতে। অতিরিক্ত চাপে তাই ডেঙ্গু ওয়ার্ডে আসন সংকট তৈরি হয়েছে, যে কারণে মেঝে সহ অন্যান্য সাধারণ রোগীদের পাশেই দেওয়া হচ্ছে ডেঙ্গু রোগীদের চিকিৎসা। আমাদের বাচ্চা যে 10 মাস হয়েছে বয়স, ডেঙ্গুতে আসছে, পুরা ডেঙ্গুতে ধরা গেছে। এই যে ডেঙ্গু রোগী, এই যে আমি ডায়াবেটিসের রোগী,
সবই এক লোক, এটি কেমন ব্যবহার, কেমন হাসপাতাল। পরে এসে আমি টেস্ট করাইছি, তারপর আমার ইমার্জেন্সি টেস্ট করানোর পর রক্ত পরীক্ষা করার পরে আমার ডেঙ্গু ধরা পড়ে। রোগী ও স্বজনদের অভিযোগ, ডেঙ্গু প্রতিরোধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এছাড়া হাসপাতালের ভেতরে ও বাইরে ডেঙ্গুর জীবাণু ও লার্ভা বিস্তারের অনুকূল পরিবেশ থাকলেও তা কর্তৃপক্ষের নজরে আসছে না। ডেঙ্গুর কোনো নেই, পরিবেশ নেই, আপনাকে কোনো আছে না যে সরকার থেকে কোনো একটা চাপ নিব ডেঙ্গু রোগের, কোনো এটারও কোনো সিস্টেম নাই। বাথরুম একবারে অনেকই খারাপ, তারপরে কোনোটাই সিটকেরি নাই, একটা কল নোংরা অনেক, কল পার গেলে বমি, রোগী গোসল করতে পারে না, তবে শুধু হাসপাতাল কেন্দ্রিক নয়, জেলা জুড়ে অনিয়ন্ত্রিত ময়লা আবর্জনা ও লার্ভা প্রজননের পরিবেশ তৈরি হওয়ায় আতঙ্কে সাধারণ মানুষ। সারা জেলায় ভরে এই ময়লা আবর্জনা যখন তখন মানুষ যেখানে সেখানে ফেলাইতেছে। এই ফালানোর জন্য ঘরে ঘরে ডেঙ্গু, পাড়া মহল্লায় ডেঙ্গুতে ভরে গেছে। ময়লাগুলো পরিষ্কার পৌরসভা থেকে কার্যকর পদক্ষেপ না নিলে এই ডেঙ্গু আরো মহামারী আকারে ধারণ করব। রোগীদের দুর্ভোগের কথা স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, জনবল সংকটে কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। তারপরও চাহিদার অর্ধেক জনবল দিয়ে রোগীদের সাধ্যমতো সেবা দেওয়া হচ্ছে বলে জানান তত্ত্বাবধায়ক। আমাদের স্ট্রেংথ অনুযায়ী আমরা চেষ্টা করি, তারপরে এখন অতিরিক্ত রোগীর চাপের কারণে এটা একটু চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তো তারপরেও আমরা চেষ্টা যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ডেঙ্গু প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। মনিরা কাজুরি, ৭১। ভারী বৃষ্টিতে বিপদসীমা ছাড়িয়েছে তিস্তার পানি। বুধবার সকালে বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও সন্ধ্যা ৬টায় তা বিপদসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এদিকে নদীর পানি বৃদ্ধিতে আবারও বিপাকে পড়েছেন তিস্তা পাড়ের হাজারো মানুষ। তিস্তা মহাপরিকল্পনার আগে ভাঙন থেকে সুরক্ষা চান নদীর ডান তীরের বাসিন্দারা। বিজয় কাজলের তথ্য, ছবিতে প্রতিবেদন। বুধবার সকালে বিপদসীমা ছাড়ায় তিস্তা নদীর পানি। এদিন সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত নীলফামারীর ডালিয়া পয়েন্টের নদীর পানি বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এরপর সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 9 ঘন্টায় নদীর পানি কমে বিপদসীমার নিচে নামে। এতে কিছুটা স্বস্তি ফেরে নদীর তীরবর্তী মানুষের মাঝে। এদিকে নদীর পানি বিপদসীমার নিচে নামলেও ভোগান্তি কমেনি নিম্নাঞ্চলের মানুষের। রাস্তায় মনে হয় এগারো পানি ছিল, আজকে একটু কমছে। পানি বাড়লে আমাদের নানা ধরনের সমস্যা হয়, ঘর বাড়ি, আবার গরু ছাগল, নানা ধরনের আমার খাদ্য সমস্যা হয়। পানি বাড়লে আমাদের বাড়িতে আসে, আমরা ঘুমাইতে পারি না, আমরা খুব কষ্টে থাকি, রান্না বান্না করতে পারি না। পলিপত্র উঁচু হয়ে গেছে, এটা খনন না করলে জরুরি ভিত্তিতে খনন করার দরকার, নাইলে এই যে হাজার হাজার মানুষের অবস্থা খুবই খারাপ। তিস্তার উপচে পড়া পানিতে তলিয়ে গেছে স্কুলের রাস্তা। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের পড়ালেখায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। পানিবন্দী জীবনে রান্নাবান্না থেকে শুরু করে ভোগান্তি হচ্ছে গবাদি পশুপালনেও। বন্যার কারণে আজকে আমরা স্কুল যেতে পারি নাই, আবার স্কুলে যেতে গেলে পেন ভিজে যায়, আবার হঠাৎ করে বই পড়ে যায়। বন্যা আসলে আমার বিদ্যালয়টি চারপাশে প্লাবিত হয়ে যায়। এখানে বিদ্যালয়ে আসতে স্কুলগামী ছাত্রছাত্রীরা আসতে পারে না। প্রতি বছরের এই ভোগান্তি থেকে পরিত্রাণ পেতে তিস্তার বন্যা ও ভাঙন রক্ষা বাঁধ নির্মাণের দাবি তিস্তা বাঁচাও আন্দোলন কমিটির সদস্যদের। সরকারের কাছে আমাদের চাওয়া যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে আমাদের এই পুরো অঞ্চলটাই এই পানি মুক্ত একটা পরিবেশ পাবে, আমাদের এই শিক্ষার যে পরিবেশটা আবার ফিরে আসবে, এলাকার মানুষের দুর্ভোগ দূর হবে এবং বাচ্চা কাচ্চারা আসে সুন্দর করে এখানে পড়াশোনা করতে পারবে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে পানি উন্নয়ন বোর্ড। উজানের ঢল না এলে পানি বৃদ্ধির কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন কর্মকর্তারা। যদি কোনো জায়গায় ভাঙন পরিলক্ষিত হয় তৎক্ষণাৎ যদি জানতে পারি তো তৎক্ষণাৎ আমরা ব্যবস্থা নেব। পানি বাড়ার আর কোনো সম্ভাবনা নেই, পানি আশা করা যায় কমে যাবে ধীরে ধীরে। গেল 24 ঘন্টায় তিস্তা অববাহিকায় 132 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড। আল ইমরান, ৭১। পাবনায় বেশিরভাগ কৃষকের সংরক্ষণ করা পেঁয়াজে পচন ধরেছে। এরই মধ্যে নষ্ট হয়ে গেছে দেশি ও হাইব্রিড জাতের প্রায় 25% পেঁয়াজ। কৃষকদের অভিযোগ, কৃষি বিপণন অধিদপ্তরের আধুনিক সংরক্ষণাগারে রেখেও পচন ঠেকানো যায়নি। এ নিয়ে পাবনার কৃষি উপপরিচালক জানান, এবার রোপণ এবং উত্তোলনের সময় বেশি বৃষ্টি থাকায় পেঁয়াজে আর্দ্রতা ছিল, যে কারণে বেশি দিন সংরক্ষণ করা যাচ্ছে না। মুস্তাফিজুর রহমানের তথ্য, ছবিতে প্রতিবেদন। পাবনার সাথিয়ার কৃষক মনোয়ার পারভেজ ভালো দামের আশায় প্রায় 400 মণ দেশি পেঁয়াজ রেখেছিলেন আধুনিক সংরক্ষণাগারে, কিন্তু কোনো লাভ হয়নি।
এখন ছত্রাকের আক্রমণ এবং অঙ্কুর গজানোয় প্রতিদিন ঝুড়ি ঝুড়ি পেঁয়াজ ফেলে দিতে হচ্ছে। পেঁয়াজের মানে এমন পছন্দ লাগেছে যে আমার হাতে দেখতেছেন যে এই পেঁয়াজ অর্ধেক দিয়ে বাঁচি আমি, অর্ধেক পেঁয়াজের তো পাপ থাকবে না, তাহলে আমি 350 মধ্যে আমার 100 বা 120 মণ কিন্তু পচা বের হবে। একই সমস্যায় পড়েছেন সাঁথিয়া ও সুজানগরের বহু কৃষক। তারা জানান, সাধারণত বছরের শেষ দিকে এমন পচন দেখা যায়, কিন্তু এবার আষাঢ় মাসেই শুরু হয়ে গেছে। যারা খোলা চাতালে পেঁয়াজ রেখেছেন তাদের ক্ষতি আরও বেশি। এখন তড়িঘড়ি করে পেঁয়াজ বাজারে তুলে তারা কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না। আমাদের পেঁয়াজগুলো হাইব্রিড জাতের না, সম্পূর্ণ খাঁটি দেশি, যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় লাল তীর কিংবা তাহিরপুরি বলি। এই পেঁয়াজগুলো যে এত দ্রুত পচনশীল হবে এবং নতুন অঙ্কুর গড়াচ্ছে কি কারণ নিজেরা বুঝতেছি না। 600-700 টাকা মন ছিল, বেশিনি বাদাই করে রাখেছিলাম, যে কয়দিন পর বেশি, যত কষ্টই করি ঋণ ধার করে খাইছি, পরে বেশি দেব। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওই 50 মন পেঁয়াজ তুলি পরে ঘরে আছে 25 মন। বীজ তো ঘরে রাখা যাচ্ছে না, পয়সা যাচ্ছে তোরা আটে আনলেও তো বেশি পারিনি। এ নিয়ে পাবনা কৃষি বিভাগের উপপরিচালক জানিয়েছেন, বেশি লাভের আশায় এবার অনেক কৃষক হাইব্রিড জাতের পেঁয়াজ চাষ করেন, কিন্তু এই পেঁয়াজ বেশি দিন সংরক্ষণ করা যায় না। আর এবার রোপণ ও উত্তোলনের সময় বৃষ্টি থাকায় পেঁয়াজে আর্দ্রতা বেশি ছিল, সঙ্গে যুক্ত হয় ঘন ঘন লোডশেডিং, যে কারণে দ্রুত পচে যাচ্ছে পেঁয়াজ। যে কৃষকের ঘরে পেঁয়াজ পচে যাচ্ছে দ্রুত বাজারে নিতে হবে, আর এয়ার ফ্লো মেশিনের মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণ করতে হবে। আমরা এই প্রযুক্তিগুলো কৃষক পর্যায়ে বিস্তার করছি এবং কৃষক ভাইদের পরামর্শ দিয়ে যাচ্ছি। জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবার 54,335 হেক্টর জমিতে প্রায় 9,95,000 টন পেঁয়াজ উৎপাদন হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। বনশ্রী হালদার, ৭১। চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন পড়ে থেকে নিলামযোগ্য 91 মেট্রিক টন এনার্জি ড্রিঙ্ক ও শ্যাম্পু ধ্বংস করেছে কাস্টমস কর্তৃপক্ষ। কাস্টমস কর্মকর্তারা জানান, পর্যায়ক্রমে 5 কন্টেইনার পণ্যের সবই ধ্বংস করা হবে। 2019 ও 2022 সালে পণ্যগুলো আনা হলেও বিভিন্ন আইনি জটিলতায় এগুলো বন্দরে পড়েছিল। নির্ধারিত সময়ে আমদানিকারকরা পণ্যগুলো না নেয়ায় এগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। কাস্টমস অকশন শেডে বৃহস্পতিবার দুপুরে এই পণ্যগুলো বুলডোজার দিয়ে ধ্বংস করা শুরু হয়। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১ সাথে।